সবাইকে স্বাগতম আমাদের রিসার্চ ডাইজেস্টের আজকের এপিসোডে। তো আমার সাথে আমার গেস্ট হিসেবে আজকে আছে আমার বন্ধু সাদমান সাকিব। সাদমান, স্বাগতম। হ্যালো। তো মেইন রিসার্চ আর্টিকেল নিয়ে কথা বলার আগে আমি সাদমানের চমৎকার ক্যারিয়ার জার্নিটা সম্পর্কে জানবো। এটার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের নেক্সট জেনারেশন বা স্টুডেন্ট যারা বাংলাদেশে আছে সিমিলার টাইপ ক্যারিয়ার নিতে আগ্রহী, তারা এখান থেকে ইনফরমেশন পাবে, ইন্সপাইরেশন পাবে। তো সেটাই উদ্দেশ্য। সাদমান, সো স্টার্টিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, একটু কিভাবে নেক্সট স্টেপ গুলায় আসলে একটু কাইন্ডলি শেয়ার কর সবার সাথে। থ্যাংকস লট হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম সাদমান। সাকিব নামে আমাকে অনেকে চেনে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজিতে পড়েছিলাম। 58 ব্যাচে ছিলাম। তো আমি খুবই খুবই হ্যাপি যে আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। হাসানকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ যে ও রিসার্চ ডাইজেস্ট। না, আলহামদুলিল্লাহ, মানে ইটস মাই প্লেজার টু বি হিয়ার, কারণ এটা অ্যাকচুয়ালি একটা ক্রস কন্টিনেন্ট একটা আলাপ হচ্ছে। কারণ আমি এখন বর্তমানে আমি আছি জার্মানিতে, হামবুর্গ শহরে। হাসান আছে ওয়াশিংটন ডিসিতে, রাইট, অর সামথিং, মানে ভেরি হ্যাঁ, ক্লোজ টু দ্য মেরিল্যান্ড। ক্যাপিটাল অর সামথিং, আই ডোন্ট নো। সো বেসিক্যালি আমার জার্নিটা এটা অ্যাকচুয়ালি মানে ইন্টারেস্টিং এই সেন্সে যে আমি কোনোদিন প্ল্যান করি না যে আমি বায়োকেমিস্ট্রিতে পড়বো। ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি মানে আমি যদি হাসানকে বলি যে আমার আসলে কোনোদিন প্ল্যান ছিল না যে আমি বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজিতে আসবো। আমার কিন্তু প্ল্যান ছিল ইঞ্জিনিয়ার হওয়া। হ্যাঁ, আমি আমি যদি একটু পেছনে যাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে 2009-10 সেশনে ঢুকেছিলাম। আমার এসএসসি ইন্টার ছিল 2007-2009। আমি মতিঝিল আইডিয়াল স্কুলে ছিলাম ঢাকাতে, এবং কলেজ ছিল ঢাকা কলেজ। তো বেসিক্যালি আমি ঢাকাতেই পড়াশোনা করছি আর কি। তো যখন ইন্টারমিডিয়েটের পাশের পরে 2009 সালে ভর্তি পরীক্ষার সময় আসলো, তো তখন আমি বেসিক্যালি উদ্ভাসে কোচিং করতাম। তো উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং কোচিং করতাম ইনফ্যাক্ট, এবং ওটার সাথে প্লাস বায়োলজি একটা বেসিক্যালি এডিশন ছিল, অ্যাড অন। তো আমার ফোকাস ছিল ইঞ্জিনিয়ার হওয়া। কিন্তু আনফরচুনেটলি আমি বেসিক্যালি বুয়েটে পরীক্ষা দিছিলাম, ওখানে ওয়েটিং এ ছিলাম। কুয়েটে দিছিলাম, ওটা তো ওয়েটিং এ ছিলাম। এরপরে আমি বেসিক্যালি আমি তখন দেখলাম যে 2টা ইঞ্জিনিয়ারিং মানে পরীক্ষাতে আমার হয় নাই। তো ইট র‍্যাং আ বেল, যাচ্ছে কাহিনী কি, নিশ্চয়ই আমার মনে হয় আমার নসিবে নাই ইঞ্জিনিয়ার হওয়া। বাট বেসিক্যালি এরপরে যেটা হয়েছে যে আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে গেছিলাম। আমার মনে আছে 2009 সালের, সেটা ছিল নভেম্বরের ফার্স্ট উইকে ইনফ্যাক্ট। জাহাঙ্গীরনগরে গেছি, একটা পরীক্ষা দিছি মনে হয় ফার্মাসি ডিপার্টমেন্টে। বুঝছি যে ওখানেও হবে না, কারণ 8,000 জন পরীক্ষার্থী ছিল, সিট ছিল মাত্র 25টা বা 50টা ওর সামথিং, মানে এত কম্পিটিশনে ইটস ডিফিকাল্ট। তো লং স্টোরি শর্ট, আমি কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলাম মানে এটা আমি শেয়ার করতে চাই, কারণ আমাদের যারা অডিয়েন্স আছেন তা কেউ যদি বর্তমানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন এবং ভার্সিটিতে ভর্তি পরীক্ষার সিচুয়েশনে আছেন, আই গেস ইট মাইট হেল্প ইউ। যে আমি তারপরে আমার বাসার ঠিক পিছনে একটা কোচিং সেন্টার ছিল, ওখান থেকে আমি মানে ঢাকা ইউনিভার্সিটির গত 10 বছরের ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন ব্যাংক, এত মোটা একটা বই, ওটা কিনে নিয়ে আসছিলাম। বিকালবেলা ছিল আমার মনে আছে, এবং আমি বেসিক্যালি একটা মানে ডিটারমাইন্ড ছিলাম যে না, I have to go into a public university. I got that determination যখন আমি যে মানে কয়েকবার মানে রিজেক্টেড হইলাম ভর্তি পরীক্ষাতে। তো আমার ওই মনে আছে যে ওই 10টা দিন নভেম্বরের ফার্স্ট উইকে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ছিল, সেই সময় নভেম্বরের 13 তারিখে। আমার তারিখটা মনে আছে, 2009 সালে। সো ওই সময় আমি তার আগ পর্যন্ত ওই 10টা দিন বেসিক্যালি মানে 10 দিন মতো আমি সারা দিন খালি কোশ্চেন মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতাম। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছিল যে আমি করতে 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 মানে আই গট লাইক অ্যান আইডিয়া যে পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে, মানে এন্ড দ্যাট হেল্প মি যে আমার মধ্যে একটা 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 ইয়া চলে আসছিল, কোনো অ্যাংজাইটি ছিল না বা স্ট্রেস ছিল না। আমি জানতাম যে ঠিক আছে পরীক্ষা হলে গেলে মেবি এই টাইপের কোশ্চেন আসবে, এবং সেটাই আসছিল। আমি 1 ঘন্টা না কয় ঘন্টার পরীক্ষা ছিল হাসান, মনে আছে তোর? 1 ঘন্টারই তো হয় মনে হয় না ঢাকা এক ইউনিভার্সিটি? ঘন্টাই, হ্যাঁ। 60 মিনিটস। তো এটা খুবই লাইক ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে হ্যাঁ, এই 1 আওয়ার কিন্তু ডিসাইড করে দেয় আসলে আমরা কোথায় যাচ্ছি, তো এবং জার্নি। এই সময় এই একটা ঘন্টা স্ট্রেসলেস থাকা খুবই ইম্পর্টেন্ট। ইনডিড, ইনডিড। অ্যান্ড বিকজ আমি আমার পরের জার্নিতে বলবো, আমি যেহেতু নিউরো সায়েন্সে পড়াশোনা করছি, বেসিক্যালি ওই একটা ঘন্টা আমার পরীক্ষা হল ছিল হলো ঢাকার মধ্যে। আমি ক্যাম্পাসে পরীক্ষা দিন, আমার পরীক্ষা সিট পড়ছিল হলো ধানমন্ডিতে। তখন ওই ঢাকা 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 কলেজ না, ওই একটা কি যেন একটা কলেজ ছিল, ওই যে ল্যাবেটের পিছনে আর কি, একটা বেসিক্যালি একটা কলেজ ছিল প্রাইভেট। তো আমি গেছি পরীক্ষা হলে বসি, মানে আমার বেসিক্যালি একটা টি শার্ট পরে প্যান্ট পরে মানে সিম্পল খুবই নর্মালি গেছি, মানে আই ডিড নট ইভেন প্রিপেয়ার অর কেয়ার্ড ফর আচ্ছা আমার পরীক্ষা দিতে আছে সামথিং। বসলাম, পরীক্ষার খাতায় সব দেখলাম,
দেখলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করে গেছিলাম, আল্লাহ রহমত করছেন যে দেখলাম যে আমি 1 ঘন্টা কোনো স্ট্রেস ছিল না। এটার একটা কারণ ছিল বিকজ আই ওয়াজ প্র্যাকটিসিং দোজ কোয়েশ্চেনস ওই ১ হুম, হুম। সপ্তাহ। জি, তো সেটাই। ফাস্ট ফরওয়ার্ড বেসিক্যালি আমি এখন বর্তমানে কোথায় আছি? আমি বর্তমানে এখন আছি আমি জার্মানিতে হামবুর্গ শহরে। হামবুর্গ হলো বেসিক্যালি একটা পোর্ট সিটি। পোর্ট সিটি এই কারণে বলতেছি যে এখানে হলো জার্মানির যত রকমের শিপ আছে, যত ধরনের মানে সারা ওয়ার্ল্ড থেকে মানে বড়, বড় জাহাজে করে মালপত্র এসে এখানে ডকিং করে। এক্সাক্টলি লাইক চিটাগং। মানে এজন্য আমি হামবুর্গকে বলি জার্মানির চিটাগং বেসিক্যালি। তো বেসিক্যালি যেটা বলতেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। তারপরে ৪ বছর পড়তে বেসিক্যালি আমি আমার মাথায় কাজ করতো যে আচ্ছা যেহেতু আমি একটা বায়োকেমিস্ট্রিতে ঢুকছি, বায়োকেমিস্ট্রি ঢুকছি এবং আমার টু বি অনেস্ট আমার চিটাগাংয়েও আমি চুয়েটে চান্স পাইছিলাম। আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছিলাম, পেয়েই ছাড়ছিলাম আলহামদুলিল্লাহ। বাট আমি ৯,০০০ টাকা দিয়ে ভর্তি হইছি। আবার যখন ঢাকা ইউনিভার্সিটিতে মানে হইলো আমাদের চুয়েটের পরীক্ষা ছিল তখন ১৫ তারিখ মানে ১৩ তারিখ ১৫ তারিখ পর ছিল। তো চুয়েটে আগে রেজাল্ট দিয়ে দিছে। তো চুয়েটে ভর্তি হইলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম। পরে মানে ওইটা ক্যানসেল করে আমি এবং ঢাকা ইউনিভার্সিটি তো র‍্যান্ডমলি পায় পুরো সাবজেক্ট গুলা। মানে চয়েস ফর্মে আমি ফার্স্টে দিছিলাম মনে হয় ফার্মেসি না কম্পিউটার সায়েন্স। সিএসসি ছিল অথবা কিছু একটা ছিল। মানে কারণ আমি অলওয়েজ ওয়ান্টেড টু I was always wanted to be a engineer, any sorts of engineer. তো ইলেকট্রিক্যাল বা অ্যাপ্লাইড ফিজিক্স ওর কিছু একটা ছিল। সেকেন্ড না থার্ড এ ছিল মানে বায়োকেমিস্ট্রি। তো আমার ওই র‍্যান্ডমলি জাস্ট বায়োকেমিস্ট্রি চলে আসছে। এখন আমি জানতাম না। তো এই যে ৪ টা বছর আমি ২০১০ থেকে ১৪ সাল পর্যন্ত পড়ছি। আম কিছু ফ্যাক্টর ছিল যেটা আমি শেয়ার করতে চাই অডিয়েন্সের সাথে, যেটা কিনা আমাকে হেল্প করছে ফিউচার মানে এই যে গোল হুম, অ্যাচিভ হুম। করতে বা এই হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে। তো আমি সেকেন্ড ইয়ার থেকে আমি ফার্স্ট ইয়ারটা অনেক মানে টিপিক্যাল ঢাকা ইউনিভার্সিটি লাইফ যেটাকে বলে টিএসসি, কার্জন হল, হ্যান-ত্যান প্রচুর ঘুরে টুরে বেড়াইছি। কিন্তু সেকেন্ড ইয়ার থেকে সামহাউ ইট স্ট্রাক মি যে আচ্ছা আমি এই ডিপার্টমেন্টে আছি। হোয়াট ইজ দ্য গোল অফ দিস ডিপার্টমেন্ট? রিসার্চ, রাইট? তো ওই করতে তখন ডিপার্টমেন্টের আমাদের তো ২ তলায় ৩ তলায় ক্লাস হতো। ৪ তলাতে এখানে অনেকগুলো ল্যাব ছিল। অনেক মানে কাজ হতো আরকি। দেখতাম যে ওই মানে আমাদের যে জুট নিয়ে কাজ হচ্ছে, তারপরে হলো রাইস নিয়ে কাজ হচ্ছে। যেভাবে ম্যাডাম হাসিনা ম্যাডামের ল্যাবে ওখানে হুম, অনেকে কাজ করতেছে। তো ওখানে কিছু বড় ভাইদের সাথে পরিচয় হয়। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। মানে আমার খুবই সবসময় মনে পড়ে যে এই তন্ময় ভাই, নাইম ভাই মানে they were basically one of the pioneers, হ্যাঁ? তারা অনেক মেন্টরশিপ করছে। আমি তাদের কাছে সারা জীবন থ্যাঙ্কফুল থাকবো যে ওই সময় তারা আমাদেরকে এবং আমি প্লাস আমাদের মতো সমমানব কিছু মানুষদেরকে তারা they guided us যে আচ্ছা let's do some research together. অ্যান্ড এইটাই হলো গিয়া মানে বেসিক্যালি দ্য কি যে আমি সেকেন্ড ইয়ার থেকে ভাইদের সাথে বেসিক্যালি মানে চেষ্টা করছি যে আচ্ছা মানে কি করা যায়। তো অফকোর্স অনেক মানডেইন কাজ করতাম যে বায়োইনফরমেটিক্স এ খুবই বেসিক লেভেলে যে কম্পিউটারের ডেটা সিকোয়েন্স ডাউনলোড করা হুম, অর হুম। সামথিং, বাট আমার হাত মানে আমার বেসিক্যালি আমার হাত গরম করছে আরকি। থাকে না যে হাত মাখাইছি আরকি, সেটাই, একদম সেটাই। হাত মাখাইছি। তো 4th ইয়ারে যে আমার দেখা গেল কি আলহামদুলিল্লাহ ২ টা কো-অথর পেপার হয়ে গেছে। এটা ইট ওয়াজ হুম, অ্যাবসোলিউট মিরাকল যে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমি সময় দিছি বাট রেজাল্টও আমার মোটামুটি সেটাই। ভালো করা লাগছে। এটা খুব একটা ভালো ছিল না। বাংলাদেশী পার্সপেক্টিভ এ বা আমাদের সময়ের তুলনায় আর কারোই ছিল না বা খুবই রেয়ার অ্যাচিভমেন্ট। I mean আলহামদুলিল্লাহ মানে এটা আসলে আমি আমি কারো সাথে কম্পেয়ার করি না। আমি তখন নিয়েছি যে না আমি কারণ যেহেতু হ্যাঁ, বল। এক্সাক্টলি। তো আমাদের আন্ডারগ্রেড এ রিসার্চ প্র্যাকটিস রেগুলার না। না। তো ইউজুয়ালি কেউ যাইতো না যে আন্ডারগ্রেড এর সময়ই কোনো ল্যাবের সাথে অ্যাটাচড হবে। এটা হ্যাঁ, খুব ইম্পোর্টেন্ট। এটা যেমন ইউএসএ বা বাইরে হয়তো কমন। কমন। তো হ্যাঁ, এটা নিজের মোটিভেশন থেকে তুই গেছিস এবং হ্যাঁ, এখন এক্সাক্টলি। এটা সম্ভব এ এ হইছে। এবং থার্ড ইয়ারে আমি আরেকটা স্টোরি বলতে চাই যে আমাদের থার্ড ইয়ারে ওই আর এর একটা কোর্স ছিল। মনে আছে? যে হ্যাঁ, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স হ্যাঁ। থেকে যে মাহবুব রহমান স্যার মাহবুব স্যার এসে এবং সবচেয়ে আশ্চর্য কথা উনার ব্যাপারটা আমি পরে জানছি। আমি যেখান থেকে পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন, উনি ওই জায়গা থেকে পিএইচডি করা ছিল। মানে আমি এটা জানতামই না। ও ঠিক আছে? উনি আগের আচ্ছা। থেকে মানে পিএইচডি করছিল। কারণ গটিঙ্গেন কিন্তু ইটস আ সিটি অফ সায়েন্স। এখানে ম্যাথমেটিক্স এর অনেক মেজর কন্ট্রিবিউশন এখান থেকে আছে। আমি পরে বলতেছি। তো এই যে 4th ইয়ারে উঠলাম। আমার অলরেডি ২ টো পেপার হইছে। দেন আমি ভাবছি নাও হোয়াট? এই পেপার তো হইছে। আমি এগুলা দিয়ে করবোটা কি? ঠিক আছে? মানে করবোটা কি? এখন তখন ওই যে তখন আমাদের ফ্রেন্ড তুহিন আলী, ঠিক আছে? মানে আমি ওকে খুবই শ্রদ্ধা করি, সম্মান করি যে ও তখন হায়ার স্টাডিজ অ্যাব্রড নিয়ে অনেক অ্যাক্টিভ ছিল। অনেক অ্যাক্টিভ ছিল যে হায়ার স্টাডিজ অ্যাব্রড না মানে অ্যাব্রডে হ্যাঁ, বিদেশে Facebook এ যে গ্রুপটা আছে। ফেসবুকে গ্রুপটা আছে, এখনো আছে। আই গেস ওইটা কাইন্ড অফ লাইক একটু মানে পজ হয়ে গেছে ওদের এক্টিভিটিসটা। বাট সেই সময় ওরা অনেক অ্যাক্টিভ ছিল। এবং হুম, তুহিন
অনেক অ্যাক্টিভিটি করতো। তখন আমি ফেসবুকের মাধ্যমে ওদের অনেক ঘাটাঘাটি করছি, ঠিক আছে, সেলফ স্টাডি করছি। মানে আমি কিন্তু মানে একটা প্যাশনেট সেলফ লার্নার, মানে আমার কাছে খুব শিখতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা, কিউরিওসিটি, হ্যাঁ। তো এই করতে করতে আমি দেখলাম যে বেসিক্যালি আচ্ছা বিদেশে তো যাওয়া যায়, এবং তখন আমাকে নাইম ভাই অনেক হেল্প করছিল। আমি মাশাআল্লাহ আমি নাইম ভাইয়ের কাছে খুবই কৃতজ্ঞ এটার জন্য। আমাদেরই 2 বছর সিনিয়র আর কি নাইম ভাই, আমাদের 56 এর মনে হয় পিএমবি। জি, তো নাইম ভাই বেসিক্যালি আর রেজাউল। রেজাউল ইসলাম নাইম ভাই। তো ভাইয়া, রেজাউল ইসলাম ভাই আমার এখানে আসছিলেন কিছুদিন আগে। হ্যাঁ, আমি দেখছি। খুবই সুন্দর একটা পডকাস্ট ছিল এটা, মাশাআল্লাহ। ভাই তখন এমআইটি তে আছে, মাশাআল্লাহ। সো এটা ইটস জি, ভেরি অ্যামেজিং। সো বেসিক্যালি ভাইয়া আমাকে অনেক হেল্প করছিল। বেসিক্যালি কারণ ভাইয়া তখন অলরেডি ১ বছর আগে ২০১৩ তে না ১৪ তে উনি চলে গেছে। এবং ভাইয়াকে আমি সি অফ করছিলাম, এয়ারপোর্টে গেছিলাম দেখতে সামথিং। মানে আমার খুবই মানে আই রিয়েলি মানে আই গট এনকারেজ বাই নাইম ভাই বেসিক্যালি যে বিদেশে এপ্লাই করা যায়। তো বেসিক্যালি ওই ১৪ সালে, সরি ১৩ সালে বেসিক্যালি আমি যখন 4th ইয়ারে পড়ি, আমি তখন নাইম ভাইয়ের সাথে বেসিক্যালি যোগাযোগ করি যে ভাইয়া কি করা যায়। তো ভাইয়া অনেক সাপোর্ট করছিলেন, যে উনি কেবল তখন মাস্টার্সে ফার্স্ট ইয়ারে আছে। উনি বলছে হ্যাঁ শিওর, ওয়াই নট, আসো। তো এরকম আমরা করতাম, মানে যে ওয়েবিনার তো না, মানে অডিও মানে ভিডিও কল করতাম, মনে আছে জুমে প্র্যাকটিস ইন্টারভিউ নিয়ে আমাকে নিছিল আমার একবার মনে আছে। সুবহানাল্লাহ। তো আমার ওই অ্যাপ্লাই করি, বেসিক্যালি অ্যাপ্লাই করে দিই, এবং ওই অ্যাপ্লিকেশনের জার্নিটা ছিল খুবই স্ট্রেসফুল। 4th ইয়ারের লাস্টে পরীক্ষা চলতেছে, 4th ইয়ার ফাইনাল, হ্যাঁ। প্রত্যেকটা পরীক্ষার আগে ওই যে আইএলটিএস দেওয়া, তারপরে ওই রেকমেন্ডেশন লেটার ম্যানেজ করা, তারপর এসওপি যেটা ইউরোপে বলে মোটিভেশন লেটার, এগুলা করতে করতে ঘাম বের হয়ে গেছে, পরীক্ষা চলতেছে, মানে বাট আই হ্যাড টু ডু দিস, কারণ আমার মানে ইনগ্রেন, আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, বুঝছস। তো হুম, হুম। বেসিক্যালি ওই চ্যালেঞ্জটা আমি নিছিলাম। ওইটা যদি না নিতাম হয়তো আমি অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারতাম না। এবং ইন্টারেস্টিংলি ওটা ছিল আমার একমাত্র অ্যাপ্লিকেশন। আমি আর সময় পাইনি, আর কোথাও অ্যাপ্লিকেশন করার সময় পাইনি, কারণ দ্যাট ওয়াজ দ্য অনলি টাইম। আমি তারপরে ওটা অ্যাপ্লিকেশন করে ভুলে যাই। ফাস্ট ফরওয়ার্ড বেসিক্যালি আমার রেজাল্ট আসে, এবং মাঝখানে একটা ইন্টারভিউ জাস্ট 15 মিনিটের, হ্যাঁ, মানে ছোট্ট একটা ইন্টারভিউ দেই। বাট আই ওয়াজ নট হোপফুল এট অল, কারণ আমি ইন্টারভিউতে ভুল করছিলাম একটা। আমাকে কোয়েশ্চেন করছিল যে আমি তো প্ল্যান্ট বায়োলজিতে, আমার প্ল্যান্ট বায়োটেকনোলজি জেবা ম্যাডামের ল্যাবে আমি ছিলাম। ম্যাডামের কাছে আমি খুবই কৃতজ্ঞ, নূর নবী স্যারের কাছে আমি খুবই কৃতজ্ঞ, কারণ এরা মানে ওনাদের কাছ থেকে আমি রেকমেন্ডেশন লেটার পাইছিলাম সেই সময়। তো আমাকে কোয়েশ্চেন করছিল যে তোকে আমি কোয়েশ্চেনটা করবো, দেখি তুই পারিস কিনা। প্ল্যান্ট যে প্ল্যান্ট সেলে কি অ্যাকশন পোটেনশিয়াল আছে? ধর যে মানে ইলেকট্রিক কারেন্ট কি পাস হয়? ধর ওই যে কোনো সেলে ধর বা নিউরন অর সামথিং আয়ন এক্সচেঞ্জ তো হয়, তাই না? তো হুম, প্ল্যান্ট হুম। সেলে কি হয়? কারণ প্ল্যান্টের তো বাইরে অনেক বড় মোটা একটা আছে, প্ল্যান্ট সেল ওয়াল হয়। আছে, রাইট? আই গেস হয়। আই এম নট সিউর। এক্সাক্টলি। আমি বুঝলাম কি খুব যে মনে হয় না হয়। কিন্তু ওরা বলছে না হয়, কারণ আয়ন চ্যানেল আছে। প্রচুর আয়ন চ্যানেল আছে। ঠিক আছে? ইভেন দ্যাট কেস। এই কারণে আয়ন এক্সচেঞ্জ হয়, অ্যাকশন পোটেনশিয়াল হয়। সো আমি এটা জানতাম না। তো আমি ভাবছিলাম যে শেষ। আমার আর লাভ নেই। কারণ আমি একটা ভুল অ্যান্সার দিছি। কিন্তু তারপরেও দে অ্যাকসেপ্টেড মি, আলহামদুলিল্লাহ। আই গট দ্য অ্যাকসেপ্টেন্স সো ইমেইল। এটা ছিল মাস্টার্স প্রোগ্রাম, তাই না? মাস্টার্স, রাইট। অ্যান্ড এরপরে আমি মাস্টার্সে যাই, ২ বছর থাকি। আমি বাট এটা তো ইরাসমাস যে মাস্টার্স প্রোগ্রামটা ওইটা রাইট। না। এটাই, ওইটা এটাই, ওকে, এটাই। হ্যাঁ, ওকে, গট এক্সাক্টলি। ইট। ওকে। হুম, হুম। এক্সাক্টলি। কারণ আমি ডিপার্টমেন্টে মাস্টার্স করিনি। আমি বেসিক্যালি 4th ইয়ার করে রাইট, রাইট। তারপরে হ্যাঁ, চলে আসছি আরকি। তো মাস্টার্স পরে কি নেক্সট জার্নি ছিল পিএইচডি, রাইট? কারণ মাস্টার্স হুম, ২ হুম, বছরের হুম। একদম স্ট্রাকচারড, বা ২ বছর এর মধ্যে আমি ৪ মাস বোর্দো মানে ফ্রান্সের একটা তো সিটিতে এখানে ছিলাম। আমি একটা জিনিস এড করতে চাই যে সিউর। আমাদের বাংলাদেশ থেকে ট্রেন্ড হচ্ছে আসলে সবাই অনার্স মাস্টার্সটা শেষ করে আমাদের ফিল্ডে স্পেশালি বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এরা। তারপরে হচ্ছে চিন্তা করে যে হায়ার স্টাডিতে যাবো কিনা বা একটা জবে ঢুকে চিন্তা করে। হুম। বাট এই যে তোর এটা ছিল খুবই প্রোঅ্যাক্টিভ চিন্তা এবং হচ্ছে অনার্স করেই যে যাওয়া যায় এই এক্সাম্পল তখন এখনকার ছেলেরা অনেক এখন অ্যাডভান্স বাট যাচ্ছে, তখন এখন যাচ্ছে। এক্সাম্পল তেমন বেশি ছিল না। এবং আমার মনে হয় ইনফরমেশন গ্যাপ অনেক একটা বড় বিষয় ছিল। আই মিন এবং ইটস পসিবল। অনেকে হ্যাঁ, ইটস পসিবল এবং হচ্ছে ইদানিং ছেলেরা অনেক আসতেছে। হ্যাঁ। আমি জাস্ট এখানে মেনশন করলাম যে কেউ চাইলে অনার্স করেই চলে আসতে পারে। সেটা ইউরোপ, ইউএসএ যেখানেই হোক। এনিওয়্যার। ব্যাপারটা হচ্ছে যে ওই তুই যেটা বললি যে প্রোঅ্যাক্টিভ হতে হবে, এবং ইনফরমেশন যে গ্যাপ গুলা এটা নিজেকে ফিল আপ করতে হবে। কারণ এই এক্সাক্টলি, ইনফরমেশন গ্যাপ কেউ এক্সাক্টলি। দিবে না। মানে কেউ হাতে ধরে বলবে না যে এখানে আর এপ্লাই করো, এখানে এপ্লাই করো। নো। এই ইন্টারনেটের যুগে যে কাউকে রাইট। অ্যাপ্রোচ করা যায়, যেকোনো ইনফরমেশন সার্চ দিলে পাওয়া যায়। এক্সাক্টলি। এবং আরেকটা জিনিস আমি এড করি যে ইউএস এর যারা আন্ডারগ্রেড হুম, এখানকে আমি দেখি আমার স্টুডেন্ট আছে অনেক মানে হুম, টিচিং করি রাইট। যেহেতু। তো ওদের মধ্যে যারা পিএইচডি বা এই একাডেমিয়ান লাইনে যেতে চায়, ওরা কিন্তু কেউ মাস্টার্স এর জন্য ওয়েট করে না। ডিরেক্টলি হ্যাঁ, আন্ডারগ্রেড করে ওই পিএইচডি পিএইচডি চলে যায়। প্রোগ্রামে এপ্লাই করে ফেলে। কিছু ইনডিড। কারণ ওই
কারণ ওরা হচ্ছে আন্ডারগ্রেডের শেষের দিকে বা আন্ডারগ্রেডের পুরা টাইমই কোনো না কোনো রিসার্চ ল্যাবে এক্সপোজারে থাকে এবং একটা এক্সপেরিয়েন্স নিয়ে ফেলে। অনেকের পাবলিকেশনও হয়ে যায়। হ্যাঁ। সো যাদের এরকম টার্গেট আমার মনে হয় সে আগে থেকেই প্ল্যান করতে পারে। কিন্তু এখানে আমি তাহলে মানে একটা মানে চিন্তা থেকেই যায় যে আম এই যে ইউএস এর কথা বললি, জার্মানিতেও তাই। যে জার্মানিতেও দেখা হুম, গেছে যে ব্যাচেলর করে হয় অনেকে মাস্টার্সে ঢুকতেছে, হয় অনেকে পিএইচডি তে ঢুকতেছে, হয় অনেকে জবে ঢুকতেছে। হুম, আমেরিকাতেও হুম। তাই, রাইট? যে ৩ টা পাথওয়েই আছে যে কেউ হয়তো মাস্টার্সে জি, যায়, জি। পিএইচডি বা অথবা জব। এক্সাক্টলি। এটা ডিপেন্ড করে আসলে গোলের উপর। কারোর যদি হ্যাঁ, গোল থাকে রিসার্চেই যাবো, নট এক্সাক্টলি। নেসেসারিলি যে মাস্টার্স করতেই হবে। দ্যাটস দ্যা এক্স পয়েন্ট। এক্সাক্টলি। এখন বাংলাদেশের কনটেক্সটটা হয়তো একটু ডিফারেন্ট। কারণ বাংলাদেশে দেখা দেখা যায় যে মানে আমাদের বায়োলজিক্যাল লাইফ সায়েন্স এ ব্যাচেলর করার পরে টু বি অনেস্ট জবের স্কোপ খুবই কম। তাই না? এক্সাক্টলি মাস্টার্স হ্যাঁ। করতেই হবে। না যে বাংলাদেশে থাকবে এবং জব করবে হ্যাঁ, ডেফিনিটলি মাস্টার্স নিয়ে তারপরে দ্যাটস ওকে। এক্সাক্টলি। বাট যে বাইরে আসতেই চায়, সে প্ল্যান করে ফেলছে বা শুরু থেকেই করা উচিত। শুরু থেকে এক্সাক্টলি ব্যাচেলরে হ্যাঁ। 2nd এবং ইয়ার থাকতেই প্ল্যান করা উচিত আসলে। হ্যাঁ, তোর এটা একটা ভালো এক্সাম্পল যে ইটস পসিবল হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো হুম, আল্লাহর ইচ্ছা হ্যাঁ, আরকি। তো যাই নেক্সট হোক, হ্যাঁ, নেক্সট। এরপরে বেসিক্যালি মাস্টার্স করলাম। আমার মাস্টার ছিল নিউরোসায়েন্স এর। মাস্টার্স নিউরোসায়েন্স ছিল ২ টা ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন জার্মানিতে, আরেকটা ছিল ইউনিভার্সিটি অফ বর্দো। বর্দো মানে বর্ডেক্স, এক্স আছে লাস্টে। তো এটা বেসিক্যালি ফ্রেঞ্চ ভাষা বলে ইউনিভার্সিটি অফ বর্দো ফ্রান্সে। তো আমি এখানে ২ বছর মাস্টার্স করি। আমি থিসিসটা করি আবার জার্মানিতে ব্যাক করে। এবং আমার থিসিসটা যে ল্যাবে ছিল ওইটা ল্যাব এই ল্যাবেই আমি বেসিক্যালি মাস্টার্স থিসিস করি ৬ মাস। তারপরে এই সেম ল্যাবে আমি পিএইচডি করি ৪ বছর। আর পোস্ট ডক করি লাইক ১-১.৫ বছর মতো বেসিক্যালি। সো আমি মানে আই ওয়ান্টেড স্টেবিলিটি ইন এ সেন্স যে আমি এটা রিয়ালাইজ করছিলাম। কারণ আমার সময় যখন ইরাসমাসে যাচ্ছিল বা এখনো যারা ইরাসমাস মুন্ডুসে যায়, হুম, হ্যাঁ? এই কোয়েশ্চেনটা কিন্তু আমি তখন নিজেকে করছিলাম যে আচ্ছা আমি ইরাসমাস মুন্ডুসে কি বেশি মোবিলিটি হয় এমন জায়গায় যাব যেখানে ধর ৬ মাস করে ৪ টা ৫ টা দেশেও থাকা যায়। ঠিক আছে? মানে অনেক ঘুরা যায়, অনেক দেখা যায়। মানে এটা কিন্তু ইরাসমাস মুন্ডুস মাস্টার্স প্রোগ্রামের একটা হুম, হুম, স্পেশালিটি হুম। যে মাল্টিপল লোকেশনে যাওয়া যায়। কিন্তু আমার জি, ট্র্যাকটা ছিল আবার ডিফারেন্ট। আমার ট্র্যাকটা ছিল জাস্ট ২ টা ইউনিভার্সিটি, কিন্তু আবার ইয়াও বেশি। রিসার্চে মানে আমাদের মানে নরমালি থাকে দেখা যায় যে ২ বছরের মাস্টার্স করে শেষ হয়ে গেল। আমাদের এই গটিংয়েন ট্র্যাকটা যেটা, এটা ছিল বেসিক্যালি ২ বছরের মাস্টার্স বাট থিসিস প্লাস ৩ টা ইন্টার্নশিপ। ৩ টা হুম। ডিফারেন্ট ল্যাবে ইন্টার্নশিপ। এটা হলো এক্সট্রা অন টপ ছিল। এবং খুব ডিফিকাল্ট ছিল। এটা কেউ চুজই করত না। কারণ বিদেশে মাস্টার্সে আসছে, কাম অন ম্যান, মানে বিদেশে ঘুরবে এরাসমাস ফিরবে। খুবই চমৎকার একটা প্রোগ্রাম। বাট আমি নট অনলি চুজ করছি। লার্নিং কার্ভ এর জন্য না এবং হ্যাঁ, এটা লাইক অনেকগুলা কান্ট্রি এক্সপোজার, কালচার হ্যাঁ, হ্যাঁ, এক্সপোজার হ্যাঁ, হয়। এক্সাক্টলি। ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি এক্সপোজার হয়। আমাকে I had to learn ফ্রেঞ্চ অ্যাকচুয়ালি। আমাকে সার্টিফিকেট দিতে হয়েছে যে, যেহেতু ওরা আমাকে স্কলারশিপ দিচ্ছে, হুম, আমাকে ২ টা ভাষা অন্তত যেন আমি একদম বেসিকটা শিখতে পারি। সো আমাকে জার্মান শিখতে রাইট। হয়েছিল ওই সময়, প্লাস ফ্রেঞ্চও শিখতে হয়েছিল। কিন্তু ফ্রেঞ্চে আমি ৪ মাস ছিলাম। আমি জাস্ট একটা লাইন শিখছিলাম যে, "Je ne peux pas parler français." দ্যাট মিনস I don't know how to speak in French. এটা শিখছিলাম। দ্যাটস গুড। এন্ড বেসিক্যালি এটা হুম, শিখে হুম। জাস্ট দোকান-টোকানে যেতাম। যে এটা আগে বলতাম তখন বুঝছি আচ্ছা ঠিক আছে, আসছে একটা বিদেশী আসছে, সো দেন দে স্পিক ইন ইংলিশ। আদারওয়াইজ ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ইন ফ্রান্স। হ্যাঁ? কারণ ওরা হুম, ইংলিশ হুম। বলে না। একদম ইংলিশ বলে না। তো যাই হোক, আমি ওই থিসিস যেখানে করি আলহামদুলিল্লাহ ওখানে আমার থিসিসের টপিকটা ছিল, শুরুই করছিলাম আমি এপিজেনেটিক্স দিয়ে। হ্যাঁ? মানে আমি যখন মাস্টার থিসিস শুরু করি গটিঙ্গেনে, আন্দ্রে ফিশারের প্রফেসর আন্দ্রে ফিশারের ল্যাবে উনি তখন ওই ইউরোপিয়ান নিউরোসায়েন্স ইনস্টিটিউট, ইউরোপিয়ান নিউরোসায়েন্স ইনস্টিটিউট ওটা হলো একদম ইউরোপের ওয়ান অফ দ্য হাবস, হ্যাঁ? মানে হুম, সেন্টার ফর এক্সেলেন্স বলা যায় নিউরোসায়েন্সের স্টাডির জন্য। ওখানে উনি বেসিক্যালি পিআই ছিল। আমি যখন থিসিস করি তখন উনি ওখানে পেয়েছিল, প্লাস অলসো নিউলি ফর্ম ডিজেডএনই, মানে ডয়েচে সেন্ট্রাল ফর নিউরোডিজেনারেটিভ এরক্রাঙ্কুঙ্গেন জার্মান ভাষায় বললে, বাট এটা ইংলিশে বললে হয় কি জার্মান সেন্টার ডিজিএনই ইয়া। ডিজেডএনই, হ্যাঁ, জার্মান সেন্টার ফর নিউরোডিজেনারেটিভ ডিজিজেস। মানে বুঝছিস তো? মানে বেসিক্যালি একদম হুম, হুম, হুম। মানে উনি একই সাথে ২ টা মেইনটেইন করতো। সো হি ওয়াজ অ্যান অ্যামেজিং গাই। হ্যাঁ? তো উনার ল্যাবে ঢোকার পরে মাস্টার থিসিসটা যেটা দিয়ে শুরু করছি ৬ মাস করার পর উনি বলছে যে, "ঠিক আছে, এটা ইন্টারেস্টিং। ডেটা মোটামুটি আসছে। কন্টিনিউ ডুইং পিএইচডি।" তখন আমি মাঝখানে জাস্ট ২ মাসের একটা গ্যাপ নিয়ে দেশে আসছিলাম। দেশে আসার পর দেখি যে অলরেডি উনি ল্যাপটপ শিফট করে নতুন জায়গায় চলে গেছে। একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ বিল্ডিং। হ্যাঁ? ২০১৬ সালের কথা আচ্ছা। বলতেছি। তো হুম, দেন আই স্টার্টেড ডুইং মাই পিএইচডি। সো এইখানে একটা টিপ দিয়ে রাখি, টিপস, প্রো টিপ আরকি। যদি আপনি দেখেন যে বিদেশে মাস্টার্সে এসে যে আপনার ল্যাবটা ভালো লাগছে বা প্রফেসর ভালো, মানে প্রসপেক্ট আছে, ট্রাই টু স্টে দেয়ার। কারণ কি রিসার্চ কিন্তু একটা লং গেম। হ্যাঁ? মানে ইটস আ লং গেম। মানে এটা কিন্তু ওই মাস্টার্স থিসিস করলাম ৬ মাসের। এই একটা মাস্টার্স থিসিস থেকে কিন্তু পিএইচডির অনেক টপিক বের হয়ে যায়। ঠিক আছে? সো ওকে। সো
জাস্ট এ কুইক কোয়েশ্চেন। প্রফেসর অ্যান্ড্রে ফিশারের যে ল্যাব, এটা কোন হ্যাঁ, ইউনিভার্সিটি ছিল? ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন, ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন। ওকে, ওকে। আমি আমি বেসিক্যালি ওই ইউনিভার্সিটি অফ গটিঙ্গেনের ছাত্র বলি নিজেরে, ঠিক আছে? ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন আমাদের ইউনিভার্সিটিটা 1800 সালে তৈরি, মানে 1794 or something, মানে ইট ইজ এ ভেরি ওল্ড ওকে, ওকে, ইনস্টিটিউট। ওকে। হ্যাঁ, হ্যাঁ, এটা রিনাউন্ড ইউনিভার্সিটি। হ্যাঁ। খুবই। এবং উনার ওখানে শুরু করলাম পিএইচডি, এবং আমার টপিকটা সিমিলারটা নিয়ে স্টার্ট করছিলাম, যেটা আমি 6 মাস কাজ করছি, বেশ ভালো ডেটা। এপিজেনেটিক্স। হুম, এপিজেনেটিক্স এর হিস্টোন নিয়ে কাজ, মানে হিস্টোন প্রোটিন, হিস্টোন ভ্যারিয়েন্ট, হিস্টোন মডিফিকেশন, হ্যাঁ, মানে রাইট। কি হয় না হয়। কিন্তু হুম, মজার ব্যাপার হচ্ছে, আমি যখন শুরু করি আমাকে উনি হায়ার করছিল অন্য কারণে। আমাকে হায়ার করা হয়েছিল বেসিক্যালি উনার ল্যাবে উনি কেবল একটা ফ্যাক্স মেশিন কিনছে। So, তুই তো মানে অনেক ফ্লো সাইটোমেট্রি করছিস, রাইট? সো ইউ উইল নো দ্যাট হুম, বেটার। হুম, হুম। সো উনি আমার মনে কিন আছে হ্যাঁ, তখন বল। একবার কথা হয়েছিল তোর সাথে যে আমি এক্সাক্টলি, আইসিডি এর ভিতরে ফ্লো সাইটোমেট্রি করতেছি, তুই এক্সাক্টলি। ফ্লো শুরু করতেছিস। হ্যাঁ, এক্সাক্টলি। আমি তখন ওই কিন্তু শুরু করতেছি কি, যে তুই যখন আইসিডি এক্সাক্টলি, আমি তখন বেসিক্যালি মেশিনটাকে ফিক্স করার চেষ্টা করতেছিলাম। ইট ওয়াজ আ রাইট। ব্রোকেন মেশিন, ইট ওয়াজ আ ব্রোকেন মেশিন, যে কেউ ইউজ করে না, কারণ ফ্যাক্স মেশিন তো ফ্লুইডিক্স এর কাজ, তাই না? তো এটা পড়েছিল, উনি 500,000 ইউরো দিয়ে কিনছে। কিনে মনে কর যে একটা প্রজেক্ট ইউজ করছে, কিন্তু যে পোস্টডক ছিল সে চলে গেছে। তো ওই পোস্টডক চলে গেলে কি, ওইটার ইউজার নাই, ওইটা একটা বেসিক্যালি একটা মেশিন পড়ে আছে। তো আমাকে বলছে যে বেসিক্যালি সাদমান বা এবং সাকিব, ওইটা তো হ্যাঁ, সর্টার ছিল, তাই না? নট সর্টার, অনলি ইট ওয়াজ ফেনোটাইপার। হ্যাঁ, সর্টার লিটারালি একটা হুম। ফ্যাক্স সর্টার, মানে এটা একদম লাইক মানে। অ্যাডভান্সড ভার্সন অফ লাইক এবং আমি রেগুলার। আমি আমি লিটারালি, আমার মনে আছে যে আমি ফার্স্টে এত ভয় পেতাম, ওটা কিন্তু খুবই হাই ভোল্টেজ দিয়ে শর্ট করে, প্রায় 5,000 10,000 ভোল্টেজ। আমি যদি ভুল হুম, জায়গায় আঙ্গুল দিতাম, আই উড বি মানে ফ্রাইড লিটারালি। ওখানে বড় হ্যাঁ। বড় করে দেওয়া ছিল যে ডু নট টাচ দিস ওয়াইল দ্য মেশিন ইজ রানিং, মানে আমি জীবনের ঝুঁকি নিয়ে মেশিন রান করতাম লিটারালি। বাট আলহামদুলিল্লাহ, অফকোর্স ওটা সেফটি মেকানিজম ছিল, যে কারণে আমি এখনো বাইচে আছি, তোর সামনে কথা বলতেছি। সো মানে, বাট ইট ওয়াজ আ স্ট্রাগল, ইট ওয়াজ অ্যামেজিং স্ট্রাগল। এবং এই স্ট্রাগলটা আমাকে, মানে আমি বলি শুরুর দিকে পিএইচডি যখন জাস্ট শুরু করছি 2016 সালে ডিজাইনে নিতে, 2 মাস পরে দেখি যে আমি যে প্রজেক্টে কাজ করতেছি ওটা স্কুপ হয়ে গেছে। ও কানাডাতে কানাডাতে একটা গ্রুপ ওই একই প্রজেক্ট, মানে সিমিলার ডিরেকশন ওরা কাজ করে, ওরা পাবলিশ করে ফেলছে বেসিক্যালি। কারণ আমরা ওদের আচ্ছা। কাজটাকেই কাইন্ড অফ রেপ্লিকেট করতে চাচ্ছিলাম, যে কানাডাতে একটা গ্রুপ ছিল, ওদের ওই পেপার পাবলিশ হয়েছিল, ওইটাকে আমরা রিক্যাপিচুলেট করতে চাচ্ছিলাম একটু ডিফারেন্ট ডাইমেনশনে। হুম, কিন্তু হুম। দেখা যাচ্ছে ওরা আরো বেশি কয়েকটা পাবলিকেশন করে ফেলছে ধাপ ধাপ করে, কারণ স্বাভাবিক রাইট। ওদের ওরা লেভেল আগে আইডিয়া থেকেই করতেছে। আগে হুম, থেকে করতেছে, সো আগে থেকে পাবলিশ হয়ে গেছে। তো আমি আমার বসকে বললাম 2017 সালের দিকে, মানে 6 মাস হয়ে গেছে, যে বস কি করব, আন্দ্রে কি করব আমি, বলো। তখন আন্দ্রে বললো যে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, তুমি টেক ডেভেলপমেন্ট করো, টেকনোলজি বানাও, ঠিক আছে? মানে টেকনোলজি বানালে হবে কি, ওইটা দিয়ে অনেক মানুষ অ্যাপ্লিকেশন হবে। এন্ড এটাই আমাকে অনেক হেল্প করছিল আমার পিএইচডিতে। সো আলহামদুলিল্লাহ, আমি 2017 সালের মধ্যে একটা টেকনোলজি এস্টাবলিশ করি ল্যাবের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি সেল টাইপ স্পেসিফিক ব্রেন নিউরোনাল নিউক্লিয়াই সর্টিং। হ্যাঁ, মানে কারণ ওকে। ব্রেনের মধ্যে কিন্তু প্রায় 10-20 রকমের ডিফারেন্ট টাইপের সেল থাকে, নিউরন, মাইক্রোগ্লিয়া, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, ব্লা ব্লা ব্লা। কিন্তু মেজর মেজর সেল টাইপ হলো নিউরন, তাই না? যে মেজর সেল টাইপ, যে নিউরন কিন্তু অল মানে হ্যাঁ, হ্যাঁ। ইলেকট্রিক্যাল কানেকশনস অর সামথিং ইয়া করতেছে, মানে হ্যাঁ, ট্রান্সডিউস করতেছে। হুম, হুম। সো ওইটা ফ্লো আমি, সাইটোমেট্রিতে আমরা যেটা বলি প্রাইমারি মার্কার থাকবে, একটা কমন মার্কার থাকবে। এরপরে হ্যাঁ, ডেড সেল, সাবলিনিয়েজ লাইভ এ ডেড অর সামথিং, রাইট? মানে অনেক, সাবলিনিয়েজ যখন স্পেসিফিক সেল হবে, হ্যাঁ। তার হুম, হুম। ডিফারেন্ট একটা স্পেসিফিক মার্কার, সারফেস মার্কারও হয়তো থাকবে। হুম, অ্যান্ড দ্য থিং ইজ, আমার কোনো সারফেস মার্কার নিয়ে কাজই ছিল না। আমি কাজ করছি নিউক্লিয়াই নিয়ে। জানিস? ওকে। নিউক্লিয়ার নিয়ে এইখানে হলো দ্যাটস দ্য ক্যাচ। কারণ ব্রেইন, আমরা হুম। ব্রেইন টিস্যু হলো ফ্রোজেন রাখি, ফ্রিজ করে ফেলি। ঠিক আছে? ফ্রোজেন টিস্যু থেকে তো সিঙ্গেল সেল আইসোলেট করার কোনো উপায় নেই। কারণ সব সেল মেমব্রেন ড্যামেজ হয়ে গেছে, শেষ হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। But the key information that was actually published in 2016, মানে 16 সাল বা 17 সাল দিকে, এই ইয়াতে অ্যাকচুয়ালি এমআইটি অথবা হার্ভার্ডে মোস্ট প্রবাবলি একটা গ্রুপ ওরা পাবলিশ করছিল, যে একটা বড় পেপার, যে ফ্রোজেন সেল থেকে, ফ্রোজেন টিস্যু থেকে নিউক্লিয়াই মানে গুড নিউক্লিয়াই আইসোলেট করা যায়, যে নিউক্লিয়ার মধ্যে ডিএনএ আরএনএ সবই থাকে। সো ইউ ক্যান আইসোলেট দ্যাট নিউক্লিয়াই, বাট নট অনলি দ্যাট, ইউ ক্যান স্টেইন ইট উইথ অ্যান অ্যান্টিবডি হুম, স্পেসিফিক সেটা ফর তো নিউরনস। রাইট, হ্যাঁ, রাইট। সো স্টেনিং ওইটা না করতে পারলে তো আর সর্ট করা যাবে না। হ্যাঁ। এক্স্যাক্টলি। সো এই স্টেইনিংটা অলরেডি আমাদের ল্যাবে ওই পোস্টডক করে একটা নেচার নিউরোসায়েন্সে পাবলিকেশন করে গেছিল। দেন শি বেসিক্যালি মুভড অন ইনটু ডিফারেন্ট ফিল্ড, মানে আচ্ছা, আচ্ছা। বেলজিয়ামে চলে গেছিল বা লুক্সেমবার্গে চলে গেছিল মোস্ট প্রবাবলি। একজন ইন্ডিয়ান, রাশি হালদার, আমার মানে খুবই ভালো একজন পোস্টডক ছিল মাশাআল্লাহ। বাট ওই যে ওর টেকনিক একটা এস্টাবলিশ করে গেছে, হ্যাঁ। এরপরে আর কেউ নাই, মেশিন পড়ে আছে, প্রোটোকল মানে আগের প্রোটোকল কাজ করে কি করে না। তো আমি
আমার কাজই ছিল এটা যে ব্রেনের, এটা মাউস ব্রেন অথবা হিউম্যান ব্রেন অথবা যে কোনো টিস্যু, ফ্রোজেন টিস্যু থেকে নিউক্লিয়াই বার করে ওই ব্রেন টিস্যু হলে নিউএন দিয়ে স্টেনিং করে নিউএনটারে বাইর করা, মানে ওইটাকে বাইর করা। অথবা ইভেন আমি এই ডিরেকশনে গেছিলাম যে অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, হ্যাঁ, মাইক্রোগ্লিয়া, এগুলারও নিউরনাল নিউক্লিয়াই মার্কার, মানে নিউক্লিয়ার মার্কার, বুঝতে পারছি যে নিউক্লিয়ার মেমব্রেনের মার্কার, মানে সেল মেমব্রেন না, নিউক্লিয়ার মেমব্রেন মার্কার। ইটস ইভেন মাচ মোর ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, সো টু গেট আ ভায়াবল নিউক্লিয়ার, স্মলার সাইজ হলে, হ্যাঁ এক্স্যাক্টলি স্মলার সাইজ প্লাস এই যে হোল প্রসেসটা যে নিউক্লিয়ারটাকে মানে না ভেঙে বের করা একটা কোষ থেকে, রাইট, মানে নিউক্লিয়ার সাসপেনশন বানানো অনেক অনেক মানে অনেক কাজ করতেছে, অনেক কমপ্লিকেটেড, ওইগুলাতে না যাই। এই টেকনোলজিটা আমার 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 স্টেবলি ডেভেলপ করতে আমার প্রায় 1-1.5 বছর লাগছে, মানে মোটামুটি 2017 লাস্টের দিকে যে মানে এটা আমার এস্টাবলিশড হয়, আমি আমার প্রফেসরকে দেখাই, ফার্স্ট রেজাল্ট ছিল যে নিউরনাল নিউক্লিয়াই আইসোলেট করে ওটা আমি দেন আরএনএ এক্সট্রাক্ট করি। এখন দেখ, সর্টিং করলে তো এমনি কম, মানে কিছুই পাওয়া যায় না, ওইটা থেকে আরএনএ বাইর করা, মানে আরএনএ এক্সট্রাক্ট করা, উইচ ওয়াজ মাচ মোর ডিফিকাল্ট। আরএনএ বের করার পর প্রুফ করতে হবে তো যে আরএনএটা গুড কোয়ালিটি, কারণ গুড কোয়ালিটি আরএনএ না হলে তো, তুই তো আরএনএ বায়োলজি তো আসিস না, আরএনএ ডিগ্রেডেড আরএনএ হলে এটা কিছুই করা যায় না আসলে। এবং আরএনএ খুবই ফ্রেজাইল, মানে খুবই ফ্রেজাইল, এটা মনে কর যে মানে ইজিলি ভেঙে যায়, তাই না? সো বেসিক্যালি এই জন্য আমি আমাকে অনেক ওই আরএনএ কিউসি করা লাগছিল, বায়োঅ্যানালাইজার বড় টেপ, মানে আমাদের টেপ স্টেশন ছিল না, বায়োঅ্যানালাইজারে আরএনএ পিকো চিপ ইউজ করতাম যে জাস্ট টু গেট দা ওই যে পিকস 5s আর 18s আর 28s 23s ওই রাইবোজোমাল আরএনএ পিক গুলা। তো ওইটা শুরুতে আসতোই না, মানে দেখতাম যে সব ডিগ্রেডেড, সব ভেঙে যাচ্ছে। প্রত্যেকবার আইটারেশন করে করে মডিফাই করে করে প্রোটোকল, মানে ম্যাক্সিমাম যেটা আমাকে হেল্প করছিল যে আরএনএজ ইনহিবিটর দিয়ে দেওয়া লাগছিল প্রচুর, এবং ওটা খুবই এক্সপেন্সিভ। আরএনএজ ইনহিবিটর কিন্তু একটা প্রোটিন, রাইট? সো এটা অনেক দাম দিয়ে কেনা লাগতো। তো আমি খুবই ইকোনমিক আমি এটা ইউজ করি এখন। এক্স্যাক্টলি ইন ভিট্রো ট্রান্সক্রিপশন রিঅ্যাকশন আরএনএজ ইনহিবিটর দেয়া। লাইক আমি প্রোমেগাটা ইউজ করতাম, তুই কোনটা ইউজ করিস এখন? প্রোমেগা। এক্স্যাক্টলি, প্রোমেগা ইজ দ্য বেস্ট ওয়ান অ্যাকচুয়ালি। প্রোমেগাটা চিপেস্ট এন্ড অলসো ইট ওয়ার্কস রিয়েলি গুড। হ্যাঁ, সো ওইটা দিয়ে আমি টেস্টও করছিলাম ডিফারেন্ট আয়রন ইনহিবিটর, থার্মোটা করছিলাম আর সামথিং, বাট প্রোমেগাটা ইট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। সো ওইটা দিয়ে মানে আমাকে দেখা যেত কি বড় বড় ভলিউমের লিকুইড বানাইতে হতো, কারণ ধরো আমি যে সর্টিং করতেছি ওই যে পিবিএস দিয়ে বানাচ্ছি, ওটার মধ্যেও চেষ্টা করতাম যে আরএনএজ ইনহিবিটর দিতে, এখন কয় লিটারে কতটুকু দিব, তাই না? সো আই হ্যাড টু ডু আ লট অফ ক্যালকুলেশনস এন্ড এভরিথিং, সো যাতে করে প্রসেসটা ইকোনমিক্যাল হয়। কারণ আমি দেখা গেল কি একটা মেথড এস্টাবলিশ করলাম, কিন্তু ওইটা একটা স্যাম্পল রান করতে লাগবে 10,000 ইউরো। I mean, nobody will use it, right? So I have to really think about the economy of the whole process. But alhamdulillah, long story short, যেটা হইছে এটা করার সাথে সাথে পুরো গটিংয়ে ছড়াই গেছে যে সাদমান সাকিব নামে একজন আছে যে কিনা এই ডিজাইনের নিচতলায় একটা চিপার মধ্যে বৈশা ফ্যাক্ট সর্টিং করে নিউরনের মানে নিউক্লিয়ার বাইর করতে পারে। ওরে বাপ রে বাপ! এরপর শুরু হয়েছে মনে কর যে সবাই আসে খালি স্যাম্পল দেয় যে আচ্ছা সাদমান এটা করবো, এটা একটু করে দিব, কোলাবোরেটিভ প্রজেক্ট শুরু হয়ে গেছে। এই যে টেকনোলজি ডেভেলপমেন্ট, আমি একটা টিপ, আরেকটা প্রো টিপ দিয়ে যাই যে পিএইচডি আপনারা যারা করতেছেন মানে চেষ্টা করেন যে একটা টেকনোলজি আপনারা যেন ওই আপনার পুরো লাইফ টাইম না, মানে পিএইচডি টাইমটাতে আপনি প্রজেক্ট ফোকাস করেন, একটা মেথড বা টেকনোলজি ডেভেলপ করেন যে এটা হইতে পারে অন্য কোনো ল্যাবে করতেছে, আপনার প্রফেসরের সাথে কথা বলেই করবেন। তাহলে যেটা হবে যে ইউ গেট টু কোলাবোরেট উইথ লট অফ আদার গ্রুপস, না, কারণ তারাও এরকম করতে চায়, দেন কমন ইন্টারেস্ট। এই জন্য ওই মেথডটা বের করার পরে আমি নট অনলি ওই নিউরনাল নিউক্লিয়াই আইসোলেট করে আমার এই যে প্রজেক্টটা নিয়ে হয়তো আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ, ওখানে তো বেসিক্যালি আমরা বাল্ক আরএনএ সেক করছিলাম, যে আরএনএ সিকোয়েন্সিং করে দেখছিলাম যে নিউরনে কি হয়, সিঙ্গেল সেলে অ্যাপ্লাই করছি, তারপরে প্রোটিওমিক্সে অ্যাপ্লাই করছি। মানে তো ওই পার্টিকুলার রিসার্চে যাব তার আগে আরেকটা জিনিস, মানে ওভারঅল তোর পিএইচডি এর থিসিসটা টাইটেল কি ছিল, আর হচ্ছে পোস্টডকে কি নিয়ে কাজ করছিস এই ট্রানজিশনটা? এক্স্যাক্টলি, আমার পিএইচডি তে অ্যাকচুয়ালি আমি 50টার উপর টপিক নিয়ে কাজ করছি, মানে আমি আই এম নট কিডিং, আমার পিএইচডি ফোল্ডার ছিল 50 প্রজেক্টস, মানে কিন্তু আলটিমেটলি সামারি আমি করছিলাম, আমার মেজর 3টা প্রজেক্ট ছিল এবং তিন ডিরেকশনে ছিল, 3টা ডিফারেন্ট ডিরেকশনে ছিল স্টোরিগুলো, কিন্তু আমি কাইন্ড অফ ট্রাই টু মেক আ কনসেনসাস যে আমার খুবই আসলে ডিফিকাল্ট হয় যে আমি ওয়ান সিঙ্গেল টাইটেল কি দিতে পারি। এক্স্যাক্টলি, এন্ড দ্যাট আই হ্যাড টু সাফার থ্রু, বাট আলহামদুলিল্লাহ আই সলভড ইট, আল্লাহ হেল্প মি সলভ ইট, যে এপিজিনোম এন্ড ট্রান্সক্রিপ্টম চেঞ্জেস, কারণ আমি মানে জিনোমিক্স মানে হোল জিনোম নিয়ে কাজ করতাম, যে এপিজিনোম ট্রান্সক্রিপ্টম চেঞ্জেস ইন আর্লি অ্যাডাল্ট এন্ড এইজিং ব্রেইন। মানে
এটা ছিল আমার একটা কমন টাইটেল, যে এপিজেনেটিক্স আর ট্রান্সক্রিপ্টমিক চেঞ্জেস দেখছি এই হুম, আর্লি স্টেজে, মিড মানে অ্যাডাল্ট স্টেজে, হুইচ ইজ দ্য টপিক অফ দ্য পেপার অফ টুডে, অ্যান্ড দেন দ্য এজিং ব্রেন। হ্যাঁ, যেটা কিনা বেসিক্যালি আমার হুম, আরেকটা মূল টপিক ছিল। এটাতে আমি পিএইচডি শেষ করি আলহামদুলিল্লাহ। মানে আমার ওই 50টা টপিকের মধ্যে 3টা টপিক ফ্লাই করে বেসিক্যালি বলা যায়। ওকে। পেপার এর মধ্যে 2টা পেপার হয়েছে, আরেকটা পেপার পেন্ডিং আছে। এটা নিয়ে আমার প্রফেসরের সাথে রিসেন্টলি কথা হইতেছে, সো মেবি উই উইল পাবলিশ দ্যাট সুন অলসো। বাট ওইটা বাদ দিয়ে আমি পোস্টডকে যখন যাই, পোস্টডকে বেসিক্যালি ইট ওয়াজ এ ন্যাচারাল ট্রানজিশন এগেন। কারণ আমার বসের লোক লাগতো, ওনার কাছে ফান্ডিং ছিল, উনি বলছে ঠিক আছে সাকিব থেকে যাও বা সাদমান থেকে যাও। আমি বলছি ঠিক আছে ফাইন, লেটস স্টে। এবং আমি তখন বেসিক্যালি অলরেডি 2টা পিএইচডি স্টুডেন্টকে হ্যান্ডেল করতাম। মানে কি, যে আমি লাস্ট ইয়ারে ওই সর্টিং করে আমি একটু ট্রানজিশন করে আমি আরএনএ সিকোয়েন্সিং একটা মেথড আছে, টোটাল আরএনএ সিকোয়েন্সিং। টোটাল মানে কি, কোডিং আর নন কোডিং আরএনএ দুইটাই সিকোয়েন্সিং, মানে ভ্যারিয়েন্ট সিকোয়েন্স করে একদম ফুল পিকচার পাওয়া যাবে। তো এই ডেটা আমি জেনারেট করছিলাম বেশ কয়েকটা ওই এজিং ব্রেন থেকে। হ্যাঁ, ওকে। এটা করাতে যেটা হয়েছে, আমার একটা খুবই ইন্টারেস্টিং সাইড প্রজেক্ট ছিল, যেটা অলরেডি অলসো রিসেন্টলি পাবলিশ হয়েছে। আমার ওই যে সোফি শয়ডা, মানে আমার একটা জার্মান পিএইচডি স্টুডেন্ট ছিল, ওর সাথে কাজ করতাম। ও মানে আমি যেটা শুরু করছিলাম আমাদের ল্যাবে, এটা শুরু করে দিয়ে চলে আসছি লং লং নন কোডিং আরএনএ, মানে ডিসকভারি এন্ড দেন হুম, ফাংশনাল হুম, হুম। স্টাডিজ। হ্যাঁ, এটা আমি শুরু করে দিয়েছিলাম, যে আমি সবসময় দেখতাম যাচ্ছে আমার ডেটার মধ্যে প্রচুর নন কোডিং আরএনএ আছে, এগুলো নিয়ে তো কেউ কিছু কাজও করে না। আমি আমার বসকে দেখাইছি। এটা খুবই একটা ডার্ক এরিয়া, হিউজ Yes, ডার্ক এরিয়া স্টিল, yes, নন কোডিং আরএনএ, এবং মানুষ কাজ করা শুরু করছে, বাট হ্যাঁ। there are a lot of things লট to টু ডিসকভার, discover. লট টু ডিসকভার। এন্ড আমি ওইটা 2019 সালের কথা বলতেছি। 19 সাল, করোনা এখনো শুরু হয়নি। 19 সালে আমি ফার্স্ট এই ডেটাটা জেনারেট করছিলাম, যে এইজিং ব্রেন থেকে ইয়াং এন্ড ওল্ড, মানে মাউস নিউরন, মানে 3 মাসের ডেটা ছিল আর 16 মান্থসের ডেটা, 3 মান্থস ভার্সেস 16 মান্থস। কারণ মাউসের লাইফ স্প্যান হলো অ্যারাউন্ড 24 বা 27 মান্থস। সো হুম, হুম। আমরা চেষ্টা করছি যে অ্যাডাল্ট ভার্সেস বেসিক্যালি লেট স্টেজ ব্রেইনের নিউরনের কি কি নন কোডিং আরএনএ আসে। তো ওই সর্টিং করে নিউরোনাল, নন নিউরোনাল, অনেক রকম, মানে 4টা ডেটা, মানে হুম, বেসিক্যালি হুম। অনেক ডেটা। ওই ডেটা দিয়ে আমার প্রফেসর তিনটা পিএইচডি স্টুডেন্ট হায়ার করছে আমি চলে যাওয়ার পর। 3টা লিটারালি। আর মানে 3 বা 4 5টা, মানে একটা ক্যান্ডিডেট বাইর করে হ্যাঁ, ওটা হ্যাঁ। দিয়ে ফাংশনাল স্টাডি, অ্যান্টিসেন্স দিয়ে দেখো, কালচারে দেখো, স্টেইনিং হুম, করো, আরএনএ ফিশ করো, হোয়াট এভার। সো ইট ওয়াজ আ ভেরি প্রোডাক্টিভ টাইম ইন গটিং এন, আই উড সে। যে আমি পিএইচডি টাইমে দেখা যাচ্ছে যে আল্লাহর মতে আচ্ছা। একটা তো টেকনিক ডেভেলপ করে ওই পোস্টডকে তাই করছি। পোস্টডকেও তাই করছি, যে পোস্টডকে আমি ওই 1 বছর ছিলাম। তো আমি আই ওয়াজ ম্যানেজিং স্টুডেন্টস, যে যারা ওকে, নতুন পিএইচডি পোস্টডক স্টুডেন্ট আছে। পিরিয়ডটা তাহলে ১ বছরের মতো ছিল। 1 বছর তারপরে প্লাস হুম। 1 বছর 2 মাস মতো ছিল, 1 বছর 1 মাস মতো। আমি তখন আর কি তো সিঙ্গেল সেলে ফোকাস করছিলাম, এখানে সিঙ্গেল। আমি একটা কোয়েশ্চেন করি যে শিওর। মানুষের ক্যারিয়ারের যে সুইচিং মোমেন্ট গুলা থাকে, এই মোমেন্ট হ্যাঁ, গুলায় ডিসিশন গুলা খুব ইম্পোর্টেন্ট। তো ইনডিড। এই সময় তো অনেকে হচ্ছে পোস্টডক করে একাডেমিয়া লাইনে যায়, হুম, অনেকে আদার ডিফারেন্ট আ ক্যারিয়ার চয়েস আছে। তো হুম। হোয়াট মোটিভেটেড ইউ টু চুজ বায়োটেক, ফার্মা অর লেটস সে ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ইন্ডাস্ট্রি বেসিক্যালি, ইন্ডাস্ট্রি, রাইট? হ্যাঁ, তোর যে ইন্ডাস্ট্রি থেকে ইভোটেক এসসি হ্যাঁ, তে হ্যাঁ, আসিস। তো হ্যাঁ। ওইটা তো একটা হেলথ রিলেটেড প্রোডাক্ট ইনোভেশন এবং ডেভেলপমেন্ট কোম্পানি। তো প্রিক্লিনিক্যাল ওকে, ড্রাগ এই ডিসকভারি করে ডিসিশনটা আরকি। কিভাবে নিছিস? তো আচ্ছা, এই এখানে জব এটা নিয়ে তো অনেক গল্প করা যাবে। কারণ আমি ব্রিফলি, কারণ আমাদের আই নো, টার্গেট টাইম আমরা ক্রস করে ফেলছি অলরেডি। আই হ্যাঁ, নো, বাট কাহিনী হচ্ছে কি দোস্ত, তুই যখন ধর 10 বছর 12 বছরের এক্সপেরিয়েন্স শুনতে চাবি, তখন আসলে অনেক না বলে আসলে আই বোঝা যায় না, আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, বুঝছিস? হ্যাঁ, বোঝা সিউর, যায় না। সিউর। তো ওই লাস্ট আমি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি যাওয়াতে সুইচ করার ডিসিশন, ফাইনাল ডিসিশন নিয়ে আমার পোস্টডক শুরু করছিলাম যখন ওকে। তখন। বাট আমি ওই ইন্ডাস্ট্রিতে সুইচ করার আগে আমি বেসিক্যালি আমি সবসময় মাস্টার্স থেকে চিন্তা করতাম। বেসিক্যালি আমি মাস্টার্স থেকে চিন্তা করতাম যে আমি পিএইচডি পরে কই যাব। বুঝতে পারছেন? আমি কিন্তু হ্যাঁ, আগে থেকেই ভাবতাম এবং আমি দেখতাম, অবজার্ভ করতাম সেটাই যে করা উচিত। যারা পিএইচডি করতেছে তারা কই যাচ্ছে। এই যে কই যাচ্ছে, এই কই যাচ্ছে, ওই কই যাচ্ছে। তা আমার অবজারভেশন আমি দেখলাম, আমি ফ্রান্সে যখন মাস্টার্স করতাম, ওখানেও বেশ কিছু পিএইচডি স্টুডেন্টের সাথে কথা হয়েছিল যে ওরা কই যাবে, কি যাবে। ওরা দেখা গেছে কি যে ওরা পিএইচডি পর্যন্ত চিন্তা করত। যে আমি পিএইচডি করব। পিএইচডি করে ফাটায় ফেলবো। মানে পেপার পাবলিশ করব। তারপর আমি অনেক কষ্ট করব। অ্যান্ড ইট মোটিভেটেড মি যে না, ঠিক আছে, মানে আই শুড অলসো ওয়ার্ক লাইক দেম। মানে যেহেতু তারা এত কষ্ট করতেছে, আমি কেন করব না? জার্মানিতে এসেও তাই। পিএইচডি করছে, বেসিক্যালি পোস্টডকে চলে গেছে। ন্যাচারাল ট্রানজিশন পোস্টডক। কিন্তু আমাদের ল্যাবে আমি দেখছি, ইন্টারেস্টিংলি আমাদের ল্যাবে যতগুলো মানে পোস্টডক ছিল অলরেডি রানিং, ওই হুম, পোস্টডক গুলা জার্মানিতে ওই সময় 2016 থেকে 20 এর মধ্যে আমার পুরো 4 বছর পিএইচডি টাইমে
আমি একাডেমিয়াতে কাউকে ঢুকতে দেখিনি। ৪টা না ৫টা এক্সাম্পল ছিল আমার কাছে। ওই ৫টা পোস্টডক একা করে দেখি যে তারা সব নন একাডেমিক ক্যারিয়ারে গেছে। কেউ একজন গেছে ইয়াতে একটা কোর ফ্যাসিলিটিতে গেছে, জিনোমিক্স কোর ফ্যাসিলিটিতে, ওখানে সিকোয়েন্সিং প্রজেক্ট ম্যানেজার। কেউ হুম, একজন গেছে এই যে এমবো জার্নাল, হ্যাঁ, ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি অর সামথিং, যে জার্নাল, ওখানে এডিটর হিসেবে গেছে। কেউ টোটালি ট্র্যাক চেঞ্জ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢুকছে। ঠিক আছে? মানে মানে এইটা আমার চোখের সামনে দেখা, এবং এটা কিন্তু হেল্পফুল যে এই হ্যাঁ, মানে মানে নিজের ল্যাবের বা অন্যান্য ল্যাবের লোকজন কই যাইতেছে এটা অবজার্ভ করা। আমি অবজার্ভ করে দেখলাম যে it's very difficult to crack into academia, and that's a common known problem, right? It's a pyramid হ্যাঁ, structure, right? যে মাত্র ১,০০০ জনের মধ্যে একজন হয়তো একটা পিআই হইতে পারে। ইটস ভেরি মানে রিয়ালিটি যে একাডেমিক পজিশনস আর ভেরি স্কার্স, অ্যান্ড ইন হ্যাঁ, জার্মানি ইটস অলসো ডিফিকাল্ট। জার্মানিতে আরো বেশি ডিফিকাল্ট, ইউএসএ তে হয়তো অপশনটা আরো বেশি, কারণ ফান্ডিং সিচুয়েশন হয়তো বেটার। যদিও রিসেন্টলি ওই এনআইএচ এর ফান্ড কাট নিয়ে বেশ কিছু নিউজ আমি দেখতেছি, সো হ্যাঁ, হ্যাঁ, আই ডিফারেন্ট আই আলোচনা। I hope that gets solved soon. But জার্মানিতে ফান্ডিং পাওয়া, একটা গ্রুপ লিডার হওয়া, আই হ্যাভ সিন দ্য স্ট্রাগলস ওয়াইল আই ওয়াজ ডুইং মাই পিএইচডি। না, আমার যে হুম, সুপারভাইজার ছিল একটা জেমিল নাম করে একটা ছেলে ছিল, পোস্টডক, মানে ছেলে বলতেছি, মানে ও টার্কিশ, একটা খুব ভালো, মানে ওর সাথে আমার মোটামুটি বেশ ভালো খাতির ছিল, খুবই হেল্পফুল ছিল মাশাআল্লাহ। তো ও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢুকে গেছে দেখলাম, কারণ ও অ্যানালিসিস করতো, তো করতে করতে বেসিক্যালি ও ট্র্যাক চেঞ্জ করে হি ওয়েন্ট টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হি ইজ ইন হুম। সুইজারল্যান্ড রাইট নাও। সুইজারল্যান্ডে একাডেমিয়া ক্যারিয়ার পাথের একটা লাইক অবস্টাকল বা হচ্ছে ডিমোটিভেটিং ফ্যাক্টরই হচ্ছে ফান্ডিং ম্যানেজ করতে হয় কন্টিনিউয়াসলি। এক্স্যাক্টলি। And that's the thing when I realize, আচ্ছা আমার পেপার, আমার তখন ৪ বছর আমার প্রায় টোটাল ১০টা, মানে আমি যদি এনসিবিআই তে সার্চ দিই, মানে আমার প্রায় ১০টা পেপার আসতো। ঠিক আছে? মানে বুঝিস হুম, তো যে পিএইচডি লাস্ট ইয়ারে আমার মোটামুটি ১০টা, আমি নাম্বারস অলওয়েজ আই ওয়াজ চেকিং মাই নাম্বারস। এখন ১০টা পেপার আসছে, ফার্স্ট অথর পেপার আছে ৩-৪টা। আই মিন আমি তো এটা, আমার থেকেও যারা আরো মানে মাথা আছে, আমার থেকেও বেটার পেপার নিয়ে ওরা দেখা গেছে খুব কম আছে যারা একাডেমিতে ঢুকতে পারছে। ইভেন এটাও এক্সাম্পল দিই, একাডেমিতে ঢুকেও তারা ইন্ডাস্ট্রির মানে স্টার্ট আপ বানানো, এই সেই এইগুলা নিয়ে চিন্তা করতেছে। সো এট দি এন্ড অফ দ্য ডে আমি বুঝলাম যে আসল রিসার্চ হয়তোবা আমি তখনও জানতাম না, হয়তোবা বায়োটেকে হয়। এন্ড লং স্টোরি শর্ট, মানে আমি যখন এভোটেকে ঢুকলাম, গত ৩ বছর ১ মাস হয়ে গেছে আমি কাজ করতেছি এখানে। ইটস অ্যামেজিং। আমি অবাক হয়ে গেছি যে এত রিসার্চ করে এরা, কিন্তু একটা জিনিস যে আমরা পাবলিশ করি না, বাট আমরা কিন্তু বেসিক্যালি খুব ফাস্ট মুভিং রিসার্চ করি। যে আমাদের কাছে ধর প্রজেক্ট আসবে, খুব স্পেসিফিক ডেলিভারেবলস থাকবে। আচ্ছা, যে এই স্যাম্পল নিয়ে এটা মানে মাঝখানে ব্লা 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 করে এবিসিডি করে এটা আউটপুট দিতে হবে, ওকে। এটা হলো হুম, হুম। রিকোয়ারমেন্ট থাকে। তো তখন আমাদেরকে ভাবতে হয় যে কোন পাথ হ্যাঁ, হইতে তো গেলে বেসিক্যালি হবে। সো ওভারঅল ইটস হচ্ছে মানে ইন্ডাস্ট্রি গুলায় রিসার্চ হয় খুবই কাটিং এজ এবং হচ্ছে খুবই কাটিং এজ, ট্রান্সলেশনাল এবং খুবই র‍্যাপিডলি মুভিং। র্যাপিডলি মুভিং। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটাই অনলি একটা রেস্ট্রিকশন থাকে যে পাবলিশ করা যায় না সবকিছু। হ্যাঁ, পাবলিশ করা যায় না, কিন্তু ওই পাবলিকেশনটা কোথায় হয় আমি বলি, ওই মানে ফার্মেসিতে যে হয়। কারণ আমাদের ইয়ার উপর বেসিস করে তো ওই একটা ওষুধ ড্রাগ হবে। ড্রাগ হয়ে সেটা ফেজ 1, 2, 3 সে ক্লিনিক্যাল ট্রায়ালে যদি সেফটি ফিচারস সব ঠিক হুম, থাকে, হুম, দেন ইট গোস টু দ্য মার্কেট। মার্কেটে যেয়ে তারপর ফেজ 4 হইতে থাকে। মানে মার্কেট জাজ হুম, করতে হুম। থাকে যে আচ্ছা খারাপ হলো নাকি কারো শরীর। তো আমাদের পাবলিকেশন হলো বেসিক্যালি ওইটা, যে একটা প্রোডাক্ট, একটা ড্রাগ হিসেবে যেন প্রোডাক্ট ডেভেলপ। পেশেন্টকে যেন হেল্প করতে পারে। এইভাবে আমি বুঝতে পারছি যে বায়োটেকের ফিল্ডটা আসলে, মানে যদিও পাবলিকেশন নয়, বাট ইটস অ্যাকচুয়ালি ভেরি ট্রান্সলেটেবল। হ্যাঁ, মানে খুবই হ্যাঁ, ট্রান্সলেশন কাজ হয়ে গেছে। আচ্ছা, এবং আমার কাজ কিন্তু পেপার পড়া, যে বেসিক্যালি আমার কাছে যখন কোনো একটা নতুন প্রজেক্ট আসে, আমি আগে পেপার পুরো স্টাডি করা লাগে, যে ওটার মানে তারা কি চাচ্ছে, কেন চাচ্ছে, বুঝে আই হ্যাভ টু আস্ক দেম কোয়েশ্চেনস। আচ্ছা, মানে আপনার কি এটা চাচ্ছেন, তো শিওর হয়ে নিয়ে দেন উই বেসিক্যালি মুভ টু দ্য ল্যাব, এন্ড আই গাইড সাম রিসার্চ অ্যাসিস্ট্যান্টস দেয়ার। মানে আমার নিজে কাজ করে খুব কম লাগে আলহামদুলিল্লাহ, শুরুতে লাগতো। তো আই গাইড দেম কাইন্ড অফ লাইক, আমি হুম, প্রোটোকলটা হুম। বানিয়ে দিই, ওদেরকে কনসাল্ট করি যে আচ্ছা এইভাবে করলে হবে, বা রেজাল্ট আসলে ট্রাবল শুট করতে হয়, কারণ বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট ইট উইল নেভার ওয়ার্ক মানে ফার্স্ট টাইম। ঠিক আছে? ফার্স্ট টাইমে যদি কাজ করলে তো হয়ে গেল। যদিও আলহামদুলিল্লাহ আমার কিছু মানে ট্র্যাক রেকর্ড আছে যে একবারেই হয়ে গেছে, বাট মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে ফার্স্ট টাইমে হয় না। তখন হুম, অবশ্যই ওইটা হুম। ট্রাবল শুট করতে হয়, এবং এটা এটা রিসার্চের অ্যাকাউন্টেবিলিটি। পার্টই এটা। হ্যাঁ। এবং তখন এখানে ইন্ডাস্ট্রির একটু ডিফারেন্সটা বলে রাখি একাডেমির সাথে। উই হ্যাভ টু, মানে আমাদেরকে খুবই মানে করতে হয়, কি বলে এটারে? মানে উই হ্যাভ টু বেসিক্যালি বি ভেরি ট্রান্সপারেন্ট উইথ দ্য রেজাল্টস। হ্যাঁ? আমাদের যা হুম। রেজাল্ট আসে সব দেখাইতে হয়। না হলেও দেখাতে হয় যাচ্ছে এটা হয় নাই, এবং এক্সপ্লেইন করতে হয় যে কেন এটা হয় নাই। মানে বুঝতে পারছি? মানে মানে খুবই গ্রিলিং এর মধ্যে থাকতে হয় এবং কিন্তু, হ্যাঁ? কোনো একটা স্টেপে যদি অ্যা
লাইক রিপিট করার সময় ডিফারেন্ট রেজাল্ট আসে। কেন হ্যাঁ, ডিফারেন্ট কেন রেজাল্ট আসতেছে আসে? এবং মানে কি এগুলা চেঞ্জ খুবই করছি? ক্রিটিক্যাল। খুবই ক্রিটিক্যালি আমাদের কাজগুলোকে অ্যাসেস করে। সো আমি যেটা বুঝলাম একাডেমিয়াতে কিন্তু ওই ক্রিটিক্যালনেস টা হয় যখন হুম, পেপার সাবমিট করা হয় তখন। পেপার সাবমিট করা তখন। বাট ইন্ডাস্ট্রিতে একদম ডে 1 থেকে দ্যা পিপল আর ভেরি ক্রিটিক্যাল। আচ্ছা এক্সপেরিমেন্টটা হুম, করতে যাচ্ছি। কেন? মানে হোয়াই, হোয়াট, হাউ এগুলা প্রচুর মানে ধাপ পাড়ি হয়ে দেন একটা রেজাল্ট আমার হইলে দেন গোস। এক্সাক্টলি। তো আমার একটুখানি আইডিয়া আছে। আমি ওই যে হ্যাঁ, ফার্মাসিউটিক্যালস এ কিছুদিন জব করতাম। হ্যাঁ, হ্যাঁ, তখন এক্সাক্টলি। দেখতাম যে ইভেন একটা ওয়েট নিলে সেই ওয়েটটাও সাথে, সাথে ইমিডিয়েটলি হ্যাঁ, প্রিন্ট আউট হবে এবং ওইটা হ্যাঁ, রাখতে হবে। রাখতে হবে। এভরিথিং বাট শুড বি রেকর্ডেড। এভরিথিং শুড মানে এটা হলো বেসিক্যালি বাট ফর দ্য রেগুলেটরি অথরিটিস। কারণ রেগুলেটরি অথরিটিস দেখতে চাবে যে আচ্ছা আমরা মানে আমাদের ক্ষেত্রে যখন আমরা প্রিক্লিনিক্যাল রিসার্চ করি, আমরা মানে কই থেকে এই স্মল মলিকিউলটা পাইলাম বা কোত্থেকে এই অ্যান্টিসেন্সটা পাইলাম বা কেন এই জিনটাকে টার্গেট করতেছি। মানে এই এক্সাক্টলি। জিনিসগুলা খুবই ইম্পোর্টেন্ট কারণ হিউম্যান হেলথ নিয়ে কাজ করতেছি, রাইট? সো হুম, হুম। ওকে সাদমান। থ্যাংক ইউ সো মাচ এই চমৎকার জার্নিটা শেয়ার করার জন্য। আমি আশা করি অনেকেই এখান থেকে উপকৃত হবে এবং অনুপ্রাণিত হবে। থ্যাংকস আ লট। আচ্ছা, এরপরে আমরা আ রিসার্চ পার্ট এর ডিসকাশন এ চলে যাব।